শুভ্রর বাবা তথা তার ছোট ভাইকে এরপর যখন শুনল আয়না শুভ্রকে বিয়ে করতে রাজি না, তখন সে তো খুশিতে নিজের মেয়ের সাথে শুভ্রর বিয়ের কথা বলেই ফেলে। কিন্তু শুভ্রের বাবা মিস্টার রিয়াদ এই মুহূর্তে মনে হয়েছে আয়না না হয় কিন্তু আরোহীকে নিজের পুত্রবধূ করাই যায়। এমনকি তার স্ত্রী মিসেস কিয়ারা, তারও একই মতামত। মিস্টার রিয়াদ ছেলের মনের ভাব জানেন আয়নার প্রতি, তাই সেই কষ্টে কিছুটা মলম লাগানোর জন্য সে আরোহীকে শুভ্রর বউ করার প্রস্তাব রাখে। আরোহীর বাবা মায়ের কোনো আপত্তি ছিল না, তবে তাদের আরোহীর মতামতের প্রয়োজন। তাই আরোহীকে জিজ্ঞাসা করলে আরোহী রাজি হয়ে যায়, কারণ আরোহী শুভ্রকে ভালোবাসে অনেক আগে থেকে। তবে শুভ্রকে এবং কাউকেই জানায়নি এই বিষয়ে। আরও একটি কারণ হচ্ছে শুভ্রকে আয়না বিয়ে করতে মানা করে দেওয়ার পরে শুভ্র ধুপুরের কথা এবং ডিটেলস জানতে পেরে ধুপুরের সাথে দুদিন দেখা করে। প্রথম দিনেতেও ধুপুরকে বলেই ফেলে তারার থেকে দূরে থাকতে। এগুলো যখন আয়না শোনে তখন আয়না সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছে। তার পরের দিন আবারও শুভ্র ধুপুরের সাথে দেখা করে এবং সে যে আয়নাকে অনেক আগে থেকে ভালোবাসে তা জানায়। আরও বলে যে তারাকে বিয়ে করতে চায়, কিন্তু তারা চায় না। এগুলো যখন আরোহী জানতে পারে, আর সাথে এটাও যে শুভ্রর বাবা মা তাকে শুভ্র বউ করতে চায়, তখন আরোহী আর মানা করেনি। আরোহী রাজি হয়ে যায় বিয়েতে। নিজের ভালোবাসার মানুষটাকে অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবে এবং নিজের বোনের ভালো থাকা নিশ্চিত হবে। দুপুরও এদিকে আয়নাকে ফোন করছে। ধ্রুব তারা। আয়না কল রিসিভ করে ধুপুরের মুখ থেকে ধ্রুব তারা সম্বোধন শুনে তার সব চিন্তা যেন হাওয়া হয়ে যাচ্ছে। ধ্রুব তারা, কিছু বলো, আরুর জন্য তোমার চিন্তা হচ্ছে? আয়না ধ্রুবকে উদ্বিগ্ন হয়ে বলে, চিন্তা তো হচ্ছে। আরু আমার জন্য এই বিয়েটা করেছে, এটা আমায় এবং সবাইকে না বললেও আমি আমার বোনকে চিনি। আরু আমার কাছ থেকে যতই লুকিয়ে রাখুক, আমি জানি আরু শুভ্র ভাইকে ভালোবাসে। ধ্রুব অবাক হয়ে বলে, কি বলছো এগুলা? আরু অফিসারকে ভালোবাসে? কিন্তু কিভাবে? আরুকে কখনো শুভ্র স্যারকে নিয়ে কিছু বলতে দেখিনি। আয়না মলিন হয়ে হাসে, এরপর বলে, আমাকে আগলে রাখতে যে সে নিজের অনুভূতি জাহির করা ভুলে গেছে। সবার কাছে আরও দুরন্ত, ডান পিঠেও ছটপটে। তবে আমার কাছে আরও আমার ছোট বোন, কিন্তু ওর ব্যবহারে মনে হবে আমি ওর ছোট। যমজ হলেও কয়েক মিনিটের ছোট আরও আমার। আর আরও আমাকে আগলে রাখে একজন বড় বোন যেভাবে তার ছোট বোনকে আগলে রাখে, সেভাবে। আমার জন্য সে ভালোবাসা পাবে না জেনেও শুভ্র ভাইকে বিয়ে করেছে। তবে আরোহী নিজে শুভ্র ভাইকে ভালোবাসে। আমরা যখন কাউকে ভালোবাসি কিন্তু সে মানুষটা যদি অন্য কাউকে ভালোবাসে, তখন আমাদের কতটা কষ্ট হয় তা একমাত্র তারাই বোঝে। আয়নার কথায় ধ্রুবর মন কিছুটা খারাপ হয়ে যায়। শুভ্রর সাথে যতবার ধ্রুব দেখা হয়েছে ঠিক ততবার শুভ্র ধ্রুবের দিকে ব্যথিত নয়নে চেয়েছিল। একই মেডিকেলে একজন অধ্যয়নরত আর আরেকজন ডাক্তার। প্রায় প্রতিদিন একবার হলে ওদের পাশ কাটিয়ে যেতে হয়। কোথাও বসে কথা হয়েছে দুইবার, তবে দেখা তো অনেকবার হয়েছে। ধ্রুব ব্যথিত সুরে বলে, শুভ্র ভাইয়ের চোখে আমি তোমাকে হারানোর স্পষ্ট ব্যথা দেখেছি। জানো, যখন আমরা জানতে পারি আমাদের ভালোবাসার মানুষটাকে অন্য কেউ তার মনের রানীর জায়গা দিয়েছে, তখন নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে মন ব্যাকুল হয়ে ওঠে। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কাজ এগুলা। ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ এসবের কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। আয়না ব্যঙ্গ করে বলে, ডাক্তার সাহেব, আমি বুঝতে পারছি আপনি নিউরোসার্জন হতে চান, কিন্তু আমি আবার এই নিউরোসার্জন হতে চাই না। আয়না সবসময় এমন করে কথা বলে যা শুনে কেউ কষ্টের কথা বলতে নিলেও হেসে ফেলে। ধ্রুব হাসতে হাসতে বলে, তুমি তাহলে কি হবা, আর্থোপেডিক্স নাকি হার্ট সার্জন? আয়না ভাব নিয়ে বলে, আমি মেডিসিন এবং ব্লাড স্পেশালিস্ট হব। হার্ট সার্জনের মধ্যে আরও ইন্টারেস্ট আমি না। ধ্রুব প্রসঙ্গ পাল্টাতে বলে, আজ তো আরও রিসেপশন, আমি কি যাব? আয়না ভ্রু কুচকে আসে ফোনের অপর পাশ থেকে, তারপর বলে, তুমি কেন যাবা না? আমার আম্মু, আব্বু, ভাইয়া আর আরও নিজে তোমাকে বলেছে, তাহলে তুমি কেন যাবা না? ধ্রুব ভাবলেশীন ভাবে বলে, কেউ হয়তো আমাকে দেখে সহ্য করতে পারবে না,
কারোর হৃদয়ে আমাকে দেখে রক্তক্ষরণ শুরু হবে। আয়না বুঝতে পারে ধ্রুবের কথা, তাও সে ধ্রুবকে নিয়েই যাবে। দেখো ধ্রুব, তোমাকে যেতেই হবে। তুমি যে কারণে যেতে চাইছো না সেটা হলেও তোমার কিছু করার নেই। শুভ্র ভাইকে মেনে নিতে হবে সবটা। আমার বোনকে আমি কষ্ট পেতে দেব না। আয়না কথাগুলো যেন রাগ নিয়ে বলে। আয়না আবার বলে, এতদিন আরও আমাকে আগলে রেখেছে, সবসময় আমার শক্তি হয়েছে। এখন থেকে আমার বোনকে আমি আগলে রাখবো। আর ধ্রুব, তুমি জলদি আঙ্কেল আন্টিকে নিয়ে চলে আসবে। রাখছি, অনেক কাজ পড়ে আছে। আয়না ফোন রেখে দেয়। জলদি করে নাস্তা শেষ করে শুভ্র টেবিল থেকে উঠে রুমে যায় আর 10 মিনিটের মাথায় ফর্মাল ড্রেস আপে ড্রয়িং রুমে আসে। 10 মিনিটের মাথায় ফর্মাল ড্রেস আপে ড্রয়িং রুমে আসে শুভ্র। শুভ্রকে ফর্মাল ড্রেস আপে দেখে তার বাবার চোখ কুঁচকে ফেলে। আরোহী ও রিয়ানা জানেন এমন কিছু হবে, তাই তারা চুপ করে দেখে যাচ্ছেন। শুভ্রর বাবা বললেন, এখন কি তুমি হসপিটালে যাচ্ছ? হ্যাঁ বাবা। আজকে তোমার রিসেপশন, তা কি ভুলে গেছো? আজকে তোমার মামা মামি আর আত্মীয় স্বজন ও গেস্টরা আসবে। তুমি না থাকলে খারাপ দেখা যাবে। শুভ্র একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব সময়ের মধ্যে চলে আসা। আসি আম্মু। শুভ্র চলে গেলে আরোহী মাথা নুইয়ে নিজেকে তাচ্ছিল্য হাসে। অতঃপর খাবার শেষ করে শুভ্রের রুমে, যেটাতে এখন তারও সমান অধিকার আছে, কিন্তু এই রুমে থাকা মানুষটার উপর যে নেই, ব্যালকনিতে যেয়ে নীল আকাশের দৃষ্টিপাত করে মনে মনে বলে, সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। কাউকে হাসায় তো কাউকে কাঁদায়। কেউ মরিচিকার পিছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে যায়, তাও তার সে মরিচিকাকেই লাগবে। আপন মনে হেসে আরোহী একটা উর্দু হিন্দি শায়রি আওড়ায়। हमने जिसे चाहा वो चाहे किसी और को, हमने जिसे चाहा वो चाहे किसी और को, खुदा के लिए जिसे वो चाहे वो भी चाहे किसी और को। রিয়ানার আনমনে ভাবনা ছেদ ঘটে আরোহী। রিয়ানা তার 3 বছরের মেয়ে রিপ্তিকে নিয়ে এসে আরোহীর সাথে পাশে দাঁড়িয়ে বলে, কি ভাবছিস আরু? মন খারাপ? শুভ্রকে নিয়ে ভাবছিস? না না আপু, আমি এমনি নিজেকে নিয়ে ভাবছিলাম। নিজেকে আর কত লুকাবি? আমি জানি কাল শুভ্র তোর সাথে নিশ্চয়ই রুড বিহেভ করেছে। শুভ্র তো বিয়েতে রাজিই ছিল না। আপু, ওনারও কষ্ট হয়, সেটা আমি বুঝতে পারি। তবে আয়ু যেখানে ওনাকে ভাই ভাবে আর আয়ু ধ্রুবকে ভালোবাসে, সেখানে শুভ্র ভাইয়ের দখল দেওয়াটা ভালো দেখায় না। আরোহী এগুলি বলে রিয়ানার কোল থেকে রিপ্তিকে নিজের কোলে নেয়। রিয়ানা মলিন হেসে বলে, শুভ্র তো বুঝতে পারেনি এসব কিছু হবে। ডাক্তারি পড়তে অ্যাব্রোড চলে গেল, আর 6 মাস আগে ফিরে এখানে সরোয়ার দিতে জয়েন দিল। তারপর তো 2 মাস আগে আয়নাকে বিয়ের প্রস্তাব দিল। শুভ্র এটা বুঝতে পারেনি যে সময়ের কাজ সময়ে করতে হয়। এর মধ্যে ছোট্ট রিপ্তি আরোহীর মুখে হাত দিয়ে বলে, আলু মিমি, তুমি তালতে এসেছো, তাহলে তালা মিমিকে কেন আনলে না? রিপ্তির কথায় ওরা দুজনে হেসে দেয়। রিয়ানা তার মেয়েকে বলে, রিপ্তি আম্মু, তোমার আরু মিমি এখন তোমার শুভ্র মামার বউ। মানে আরু মিমি এখন মামি। মামি তো মামার সাথেই থাকবে। রিপ্তি খুশিতে হাতে তালি দিতে থাকে। সে আয়নাকে তার মামার মতো তারা বলে, কিন্তু উচ্চারণ সমস্যার কারণে তালা বলে। আরোহীকে সবার মতো আরু বলতে চেয়ে নামের দফারফা করে আলু বলে। রিপ্তি আয়নার থেকে আরোহীকে বেশি ভালোবাসে, কারণ আরোহী রিপ্তির সাথে দুষ্টুমিটাও বেশি করে। রিয়ানা আরোহীকে জলদি করে বলে, আরু, একটু পর মামা মামিরা চলে আসবে। পার্লার থেকে মানুষজন এক্ষুনি চলে আসবে। রেডি হয়ে নিস। আমি যাই, দেখি তোর দুলাভাইয়ের কিছু লাগে কিনা। রিয়ানা রিপ্তিকে রেখে চলে যায়। রিপ্তি আরোহীর সাথে খেলতে ব্যস্ত। এদিকে শুভ্র হসপিটাল নিচের কেবিনে বসে আছে। আজকে তার ডিউটি বলতে গেলে নেই, তাও সে একটু আগে একবার ওয়ার্ডে রাউন্ড দিয়ে এসেছে। একটা সার্জারিতে সে সিনিয়র ডাক্তারের সাথে জুনিয়র ডাক্তার হিসেবে থাকবে, সাথে অ্যাসিস্ট্যান্ট ডাক্তারও থাকবে। সার্জারিটা সে সকালে এসে রিকোয়েস্ট করে নিয়েছে। হঠাৎ শুভ্রর কেবিনে আসে শুভ্রর কলেজ জীবনের ফ্রেন্ড শিলা, এবং এখন সে তার কলিগ হয়। শিলা শুভ্রকে এভাবে বিমূঢ় হয়ে বসে থাকতে দেখে বলে,
বিয়ের পর এত উদাসীন কেন? শিলার ডাকে ধ্যান ভাঙে শুভ্র। শিলা কিন্তু দরজায় নক করে এসেছে, তাও শুভ্র ধ্যানে বিঘ্ন ঘটেনি। শুভ্র শিলার দিকে তাকিয়ে বলে, ও তুই বস। শিলা বসে এরপর বলে, জবাব দিলি না? এত উদাসীন কেন? যে তোর কেবিন চুরি হলেও তুই ধরতে পারবি না? শুভ্র চেয়ারে গা এলিয়ে মলিন ভাবে বলে, যা মনটা আর ঠিক নেই তার এসব জিনিসপত্রের কি মূল্য থাকবে বল। শিলা বুঝতে পারে তাও এখন শুভ্রকে এগুলো থেকে বের করতে হবে, তাই বলে, তোর মনে আছে এইচএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষ দিন তোকে আমি প্রপোজ করেছিলাম? আমি কিন্তু তোকে কম ভালোবাসিনি। তোর সাথে দশম শ্রেণী থেকে আমার ফ্রেন্ডশিপ, 3 বছর থেকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু পরিণাম কি হলো? তুই রিজেক্ট করলি আমায়। আমি সেদিন তুই রেগে ফ্রেন্ডশিপ নষ্ট করে চলে যাবার পর চিৎকার করে পেতেছিলাম। সেদিন তুই ফিরিসনি। সেদিন তুই বলে গেছিলি তোর ভালোবাসার মানুষ আছে। তারপর শুনলাম তুই অ্যাব্রোড চলে যাবি ডাক্তারি পড়তে। আমি কিন্তু তখন তো রিজেক্ট করার কষ্ট কাটিয়ে উঠতে পারিনি। তুই চলে গেলি আর আমি তোর সাথে ফ্রেন্ডশিপটা ধরে রাখতে পারিনি। এরপর আমার সাথে ঋষভের বিয়ে হয় মেডিকেলের প্রথম বর্ষের পরেই। ঋষভ আমার প্রথম থেকে ভালোবাসতো। যেদিন প্রথম আমায় দেখে সেদিন থেকেই আমিও আর ঋষভের ভালোবাসা প্রত্যাখ্যান করিনি, কারণ প্রত্যেকটা আমার কষ্টটা আমি বুঝি। দেখ, আমি ঋষভকে অনেক ভালোবাসি। আমাদের এক মেয়ে আছে। শুভ্র শিলার কথা শুনলো। শুভ্র ভাবে, এই শিলা মেয়েটা স্কুল থেকে আমাকে এত হেল্প করতো, আর আমার কিছু লাগলে বলতে না তো বলতেই হাজির করতো, আর তাকে আমি রিজেক্ট করে ফ্রেন্ডশিপটা নষ্ট করে চলে গিয়েছিলাম। শিলা আবার বলে, ভাবিস না তোকে এগুলো বলছি বলে এখনো তোর প্রতি আমার ফিলিংস আছে। সত্যি বলতে আমার তোর প্রতি ফ্রেন্ডশিপ ছাড়া অন্য ফিলিংস আসে না। জীবনে আমি দ্বিতীয়বার এমন কাউকে ভালোবেসেছি যে আমার হাতটা শক্ত করে ধরেছে, আমার অতীত চিনে আমায় গ্রহণ করেছে। আই রিয়েলি লাভস এ লট টু ঋষভ। শুভ্র ভাবলিহীন ভাবে বলে, কিন্তু আমার সাথে যার বিয়ে হয়েছে সে আমার ভালোবাসার মানুষটা যমজ বোন। একই রকম চেহারা, তবে স্বভাব যেন 2 মেরুর মতো। আমি কিভাবে তারাকে ভুলবো বলতে পারিস? শিলা মুচকি হেসে বলে, সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কথা আছে না, টাইম উইল হিলস এভরিথিং। একসময় তুইও তোর অর্ধাঙ্গিনীকে অনেক ভালোবেসে ফেলবি। শিলা চলে যায় সেখান থেকে। শুভ্র ভাবতে থাকে, কিন্তু তখনই সার্জারির জন্য ডাক আসে, তো শুভ্র চলে যায় সার্জারি করতে। আরোহী তৈরি হচ্ছে রিসেপশনের জন্য। একটা হালকা মিষ্টি রঙের বেনারসি শাড়ি পরেছে আরোহী। হালকা করে ফাউন্ডেশন, ফেস পাউডার, হালকা পিঙ্ক ব্লাসন, হাইলাইটার, চোখে কাজল, আইলাইনার সাথে হালকা পিঙ্কিশ আইশ্যাডো, চোখের পাপড়িতে মাস্কারা দিয়ে, ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক দিয়ে সাজ কমপ্লিট করেছে আরোহী। পার্লারের মানুষজন যখন আরোহীকে আরো ভারী মেকআপ করতে চাইছিল, একদম ব্রাইডাল মেকআপ, তখন আরোহী নাছোড়বান্দা, কারণ কালকের মতো সে ভারী মেকআপ করবে না। আরোহীর বাবা মাও আয়না এসে যখন দেখে এই অবস্থা, তখন আয়না পার্লারের মানুষজনকে বলে হালকা করে যেভাবে বলেছে সেভাবে মেকআপ করে দিতে। মেকআপের পর্ব শেষ হলে যখন স্টোন জুয়েলারিগুলো পরানো হয়, আরোহীর চুলগুলো মাঝে সিটি করে একটু কার করে ছেড়ে রেখেছে, মাঝ সিটিতে স্টোনের বড় টিকলি। তখন আয়না নিচে নিজের বোনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আয়নাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আরোহী বলে, মুখ বন্ধ করায়ও তোকেও আমার মতো সেম লাগবে যদি একই রকম সাজ দিস তবে। আয়না দাঁত বের করে বলে, এই জন্যই তো তোর দিকে তাকিয়ে আছি, নিজের দিকে তো তাকিয়ে থাকতে পারবো না এভাবে হাঁ করে। আরোহী হেসে ফেলে আয়নার কথাই। আয়নাকেও কিন্তু কম সুন্দর লাগছে না। আয়না নিচেও আজকে পিঙ্ক পরেছে, পিঙ্ক স্টোন বসানো জর্জেট শাড়ি, সাথে স্টোনের জুয়েলারি। মেকআপটাও আরোহীর মতো করেই, শুধু চুলের স্টাইলটা ভিন্ন। আয়না সাইড সিটি করে সাইড টিকলি দিয়েছে। ধুব্রত আসার সময় পুরোটা সময় আয়নার দিকে বারবার তাকাতে তাকাতে এসেছে। শুভ্র বাড়িতে প্রায় দুপুর গড়িয়ে যাবার দশা। দুপুর 2টার পর শুভ্র বাড়ি ফেরে। অনুষ্ঠানটা বাড়িতে হবার কারণে আরো স্টেজে 10 মিনিট শুভ্রকে ছাড়া বসে আবার নিচের রুমে ফেরত আসে।
আরোহী ধরেই নিয়েছে শুভ্র আজকে ফিরবে না সময় মতো। এদিকে গেস্টরাও শুভ্র কোথায় তা জিজ্ঞাসা করছে। শুভ্রর বাবা শুভ্রর ইমার্জেন্সিতে সার্জারি আছে বলে কাটিয়ে নিচ্ছে, কিন্তু তাও কিছু মানুষের মুখ তো বন্ধ হয় না। শুভ্র নিজের রুমে এসে দেখে আরোহী ও আয়না দুজন বসে আছে। শুভ্র কিছুটা হকচকিয়ে গেলেও পরে নিজের নজর সরিয়ে নেয়। আরোহী এটা খেয়াল করে, সাথে আয়নাও। শুভ্র ওদেরকে কিছু না বলে টেবিলের ওপর ওয়ালেট ও ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে ভিজতে থাকে। আজ তার এতদিনের ভালোবাসা ঠিকই তার ঘরে প্রবেশ করেছে, কিন্তু বউ হিসেবে নয়, শালী হিসেবে। আয়না আরোহীকে একা রাখা সমীচীন মনে করে সেখান থেকে চলে যায়। আরোহী একই জায়গায় বসে মনে মনে ভাবে, জানি না আপনি আমাকে কোনোদিন ভালোবাসবেন কিনা, তবে আমার মনে আপনার জন্য ভালোবাসা ফুরাবে না। অভিমানে অভিমানী হতে আমিও জানি, তবে আপনি কি সেই অভিমান ভাঙাতে আসবেন? হয়তো আসবেন না। আপনার প্রতি অব্যক্ত অনুভূতি আমি স্বভাব সুলভ ব্যক্ত করতে পারিনি। আমি আয়ুর মতো নিজের অনুভূতি ব্যক্ত করতে পারি না। তাই বলে এটা না যে আমি ভালোবাসতে পারি না। আমিও আপনাকে ভালোবাসি, এবং তা আমার দীর্ঘ সময়ের অনুরক্তি। শুভ্র শাওয়ার নিতে থাকার সময় বুঝতে পারে সে কাপড় ছাড়াই ওয়াশরুমে চলে এসেছে। ওয়াশরুমে হ্যাঙ্গারে শুধু তাওয়ালটা আছে। এখন তাওয়াল পরে বাইরে যাবে, এটা তার কাছে কেমন যেন লাগছে। ওয়াশরুমের দরজা সামান্য খুলে রুমে চোখ বুলিয়ে কাউকে না দেখে তাওয়ালটা পেঁচিয়ে বেরিয়ে আসে। আরোহী তখন ব্যালকনিতে গিয়েছিল। আরোহীর কাছে ব্যালকনিটা অনেক সুন্দর লাগছে। ব্যালকনির এক সাইড থাই গ্লাস দিয়ে কভার করে সেখানে ডিভান রাখা আছে, আর তার সামনে মানে ডিভানের পাশে খোলা থাই গ্লাসবিহীন জায়গাটা বেলি। কাঠগোলাপ স্থানটা দক্ষিণ দিকে হওয়ায় অনেক সুন্দর বাতাস বইছে। শুভ্র ওয়াশরুম থেকে তাওয়ালটা পরিহিত অবস্থায় বের হয়। তাড়াতাড়ি করে রুমের দরজাটা ভিতর থেকে লক করে দেয়। আরোহী ব্যালকনি থেকে হঠাৎ দরজা লক করার শব্দ পেয়ে রুমে এসে দেখে শুভ কাবার থেকে তার রিসেপশনের ড্রেসগুলো বের করছে, আর শুভ্রর শরীরে নিম্নাংশে শুধু তাওয়ালটা পেঁচানো। আরোহী চোখ দুটো বন্ধ করে পেছন ফিরে বলে, এই আপনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে দেখবেন না রুমে বা ব্যালকনিতে কেউ আছে কিনা? হঠাৎ কারো গলার আওয়াজে শুভ্র হকচকিয়ে ওঠে। জলদি করে পেছন ঘুরে দেখে আরোহী তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শুভ্র তোতলানোর স্বরে বলে, তো তুমি এখানে কি করো? আমি তো রুম চেক ইন করে নিয়েছিলাম। সাবধান, পিছনে ফিরবে না। আর যেখান থেকে এসেছো এখন সেখানেই ফেরত যাও। আরোহী হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে আবার ব্যালকনিতে চলে যায়। 10 মিনিটের মাথায় শুভ্র পরিপাটে হয়ে আরোহীকে ব্যালকনি থেকে ডাক দেয়। শুভ্র এক ঝলক আরোহীর দিকে তাকিয়ে নজর সরায়। এরপর একসাথে রুম থেকে বেরিয়ে স্টেজের উদ্দেশ্যে যায়। হ্যাঁ, আরোহীকে শুভ্রর কাছে সুন্দর লাগছে। যতই হোক, রূপ তো একই, তবে এখন মনটাকে ভালোবাসার অপেক্ষা। শুভ্র একটা জিনিস বিয়ের পর থেকে খেয়াল করেছে, আরোহী অনেকটা চুপচাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজের রৌদ্র ও চঞ্চল রূপ দেখায়, তবে চুপচাপ থাকতে দেখা যায় এখন। বরবউকে স্টেজে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। যারা এতক্ষণ কানাঘুষো করছিল তারা চুপ হয়ে যায়। আরোহীর বাবা মা ও ভাইদের যে সাথে শুভ্র ভাব বিনিময় করে। এতদিন তারা ছিল শুধু মামা মামি ও বড় ভাই। ধ্রুব্র ও আয়না এখন এখানে নেই। তারা কোথাও কিছুটা চুপিসারে নিজেদের সময় দিচ্ছে, যাতে অপর পাশে আরোহী শুভ্র একে অপরকে স্বস্তি পায়। বড় বউয়ের খাবারের জন্য টেবিল সাজাতে থাকে, আর তাই এখন স্টেজ অনেকটা ফাঁকা। শুভ্র আরোহীর পাশেই বসে আছে। মানুষজনের আনাগোনা কম দেখে শুভ্র আরোহীকে আসতে বলে, আবার জন্য নিজেকে পরিবর্তন করো না। তুমি যেমন ছিলে তুমি তেমনই থাকো। কারোর মতো হবার প্রয়োজন নেই তোমার। প্রতিটা মানুষ তার নিজের মধ্যে অন্যতম, নিজের গুণে গুণান্বিত হয় প্রত্যেকে। তুমি চঞ্চল ও রৌদ্রময়ী, সেটাই ঠিক আছো। আরোহী মুচকি হেসে বলে, আমি কারোর জন্য পরিবর্তন হচ্ছি না, আর যদি পরিবর্তন হই সেটা হব নিজের প্রয়োজনে। একটা কথা মনে রাখবেন, মানুষ পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় মানুষের চিন্তা, চেতনা, ভাব, অনুভূতি, সব কিছুর। কিন্তু কিছু অনুভূতি অপরিবর্তনীয়। আমি বা আপনি যদি নিজের কঠোর চেষ্টা না করি তাহলে তা পরিবর্তন করা অসম্ভব। আমার মনের কিছু অনুভূতি আছে যেটাতে আমার নিজের কন্ট্রোল নেই। সেগুলোকে আমি শত চেষ্টা করেও পরিবর্তন করতে পারবো না। আর এখন এমন এক জায়গায় আছি যেখানে
সেই চেষ্টা করাটা বেমানান। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর চোখের দিকে। কালো মণিযুক্ত চোখের ভাষা সে বুঝতে পারছে না পুরোপুরি, তবে একটু তার বোধগম্য হয়েছে যে কিছু তো লুকিয়ে আছে ওই দুটি চোখে। আরোহী চোখ নামিয়ে চাহনি সরিয়ে বলে, ভালোবাসার অনুভূতি সত্য বলতে অপরিবর্তনীয়। সেটা যদি সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা ভালোবাসা না। তবে হ্যাঁ, মিথ্যে মোহ কেটে যাওয়া ভালো। মিথ্যে মোহ ও ভালোবাসা নিয়ে বাঁচা থেকে, সেটা থেকে উঠে আসা ব্যক্তির নিজের জন্য ভালো এবং সকলের জন্য। একটা কথা সত্যি, যা আপনার তা আপনার। হিন্দিতে শুনেছিলেন না, আগার কিসি কো দিল সে চাহো তো পুরি কায়নাত তুমহে। শুভ্র সবটা শুনে আরোহীর বলা দুটো কথার মর্মার্থ বুঝতে পারলেও কোনোটা কার ক্ষেত্রে প্রযোজ্য তা বুঝতে পারছে না। দুটোই যদি শুভ্র নিজের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আজকে সে কেন তার ভালোবাসার মানুষটার থেকে দূরে হয়ে গেল। শুভ্র ও আরোহীকে খাবার খাওয়ার জন্য নিতে এসেছে। নীর ও মেঘ দুই ভাই তাদের ছোট্ট বোন ও বোন জামাইকে খাবার টেবিলে নিতে এসেছে। ধুব্র ও আয়ানা টেবিলে ওদের অপেক্ষা করছে। শুভ্র টেবিলের কাছে যেয়ে ধুব্র ও আরোহীকে পাশাপাশি বসে থাকতে দেখে তার বুকের ভিতরে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। আরোহী শুভ্রের তাকানোর দিকে লক্ষ্য করে নিচে গিয়ে আয়নার পাশে বসে। শুভ্রকে আরোহীর পাশে বসানো হয়। নীর গিয়ে শুভ্রর পাশে বসার পর মেঘ বসতে নেবে তার আগেই সাদিয়া এসে নীরের পাশে বসে। মেঘ তা দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, আর সাদিয়া দাঁত গেলিয়ে মেঘের দিকে চোখ টিপ মারে। এরপর মেঘ সাদিয়ার পাশে বসবে তার আগেই সাবিলা এসে সাদিয়ার পাশে বসে। মেঘ এবার সাবিলার দিকে চোখ বড় বড় করে তাকায়। সাবিলা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সাদিয়ার সাথে কথা বলছে। আরোহী ও আয়না তাদের মেঘ ফায়ার অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। মেঘকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধুব্র নিজের পাশের চেয়ারটাই মেঘকে বসতে বলে। মেঘ সাবিলার থেকে চোখ সরিয়ে সাদিয়ার দিকে খাইয়া ফালামু লুকে তাকায়। নীর মেঘকে এভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, মেঘ বসে পড়, এখানে টম অ্যান্ড জেরির মতো শুরু করিস না আবার। মেঘ নীরের কথায় বসে পড়ে। পাশের টেবিল থেকে মিস্টার মুনতাসির ও মিসেস নূর তাদের 4 ছেলে মেয়েকে নিজেদের সঙ্গীর সাথে দেখে তৃপ্তির হাসি হাসে। খাবারের পর্ব শেষে সবাই যে যার মতো ছবি তুলছে। শুভ্র ও আরোহী ছবি তুলছে ক্যামেরাম্যান। আয়না ও ধুব্র তারাও ওদের সাথে ছবি তুলতে গিয়েছে, না হলে ব্যাপারটা চোখে লাগে। শুভ্র নিজের আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সে স্বাভাবিক আছে। এদিকে সাদিয়া নীরকে পটানোর উপায় খুঁজছে। হঠাৎ সামনে মেঘের মতো কাউকে দেখে খুশিতে মগমগ হয়ে তার কাছে যায়। এরপর ওই ছেলের বাহুতে জোরে কিল বসিয়ে বলে, কি রে কালো মেঘ, তোর সাবধানা কই? তুই এখানে একা একা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি তো এখন সাবধানার সাথে নাই, আর আমি না থাকলে তুই তো সাবধানার সাথে সুন্দর করে কথা বলতে পারিস। সাদিয়া কথার বিপরীতে ছেলেটা ভ্রু কুচকে তাকায়। সাদিয়া তা পাত্তা না দিয়ে ছেলেটার হাত ধরে ঝাঁকিয়ে বলে, আচ্ছা শোন না, আমি যেই কারণে এসেছি, তোর ভাইটাকে যে আমার কথা বলবি সেটা বলেছিলি? কালকে আমার সাথে না তোর ডিল হলো যে তুই নীরকে পটিয়ে দিবি। দে না ভাই, নীরকে পটিয়ে দে। তুই যদি নীরকে পটিয়ে দিতে পারিস তো আমিও তোর সাথে সাবুদানার সেটিং করিয়ে দিব। সাদিয়ার কথা শুনে ছেলেটা মনে মনে হাসছে, কারণ এই ছেলেটাই নীর। নীর ও মেঘ যেহেতু যমজ, তাই এদের দেখতেও একই রকম লাগে। আরোহী ও আয়নার মতো ওদেরও কিছু ভিন্নতা আছে। নীর চশমা ব্যবহার করে এবং সে গম্ভীর ও শান্ত থাকে। নীর হুটহাট রাগে না, তবে গম্ভীর্যতা ও কণ্ঠস্বর ওকে মেঘের থেকে পার্থক্য করে। আর মেঘ, সে রকচটা এবং দুষ্টু, তবে ক্ষতিকর দুষ্টুমি করে না। মেঘ চশমা ব্যবহার করে না। মেঘের হুটহাট রেগে যাওয়ার সমস্যা আছে। আজকে আরোহী রিসেপশনে দুই ভাই একই রঙের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবি কালো রঙের। একটু আগে নীরের চশমা মেঘ নিয়ে গেছে সাবিলাকে একটু ভয় দেখাতে, তাই নীর চশমা ছাড়া যেহেতু চোখে কম দেখে, তাই সে এক কোণে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে সাদিয়া এসে নীরকে মেঘ ভেবে এগুলো বলা শুরু করেছে। সাদিয়াকে একটু লজ্জা দিতে নীর বলে, আগে মেঘকে খুঁজে বের করো, তারপর ওরেই বলো আমাকে পটিয়ে দিতে। সাদিয়া হকচকিয়ে যায়। সে তো চোখে চশমা নেই দেখে এই ছেলেকে মেঘ ভেবেছে, আর এই ছেলে কিনা নীর স্বয়ং। থতমত খেয়ে সাদিয়া সেখান থেকে কেটে পড়তে নিলে নীর বলে,
যেখানে যাচ্ছে যাও, ম্যাককে পেলে বলবে সে যেন আমার চশমাটা দিয়ে যায়। সাদিয়া আর কথা না বাড়িয়ে সেখান থেকে জলদি করে চলে যায়। নীর সেখানে দাঁড়িয়ে থেকে মুচকি হাসতে থাকে। হ্যাঁ, নীরও সাদিয়াকে ভালোবাসে, তবে সে প্রকাশ না করে ভালোবাসতে চায়। যেখানে দুজনেই দুজনকে চুপিসারে ভালোবাসবে আর আড়ালে তা প্রকাশ করবে। মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। মনের না বলা কথা যদি বিপরীত পাশের মানুষটা বিনা বাক্য ব্যয় করে বুঝতে পারে, তাহলে সেই ভালোবাসাতে কোনো তিক্ততা আসে না। তাছাড়া নীর জানে যে তার মা ও সাদিয়া বাবার সাথে অলরেডি নীর সাদিয়া বিয়ের কথা বলছে। ওদের বাবা মা চাই ওদেরকে সারপ্রাইজ করতে, তাই সবকিছু ওদের না বলেই ঠিক করছে। কিন্তু নীর একদিন রাতে তার বাবা মায়ের কথা শুনে ফেলেছিল। সেদিন তার মা মিসেস নূর কিচেনে কাজ করছিল, তো মিস্টার মুনতাসির নিজের বউয়ের সাথে প্রেম করতে কিচেনে গেছিল। তখন মিসেস নূর কথায় কথায় এটা বলে ফেলে, আর নীর ডাইনিং এ পানি খেতে সেগুলো শুনে পানি না খেয়ে মুচকে হেসে চলে যায়। সাদিয়া এখন বর বউয়ের স্টেজের সামনে এসে মেঘকে খুঁজছে। আজকে সে মেঘকে ধোলাই দিয়েই ছাড়বে। খুঁজতে খুঁজতে পেয়ে গেল মেঘ স্টেজের এক কোণে সাবিলার সাথে বসে আছে। সাবিলা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, আর মেঘকে দেখে মনে হচ্ছে সে নিচের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সাদিয়া ওদের দেখে কনফিউজ হয়ে ওদের কাছে যায়। কিরে, তোরা দুইটা এভাবে বসে আছিস কেন? মেঘ এবার সাদিয়ার দিকে তাকায়, এরপর কিছু না বলে চলে যায় সেখান থেকে। সাদিয়া ভ্যাবলার মতো চেয়ে নিচে আসছিল কিছু বলবে, কিন্তু কিছু বলার আগেই সে নিজেই কিছু বলতে পারলো না। সাদিয়া আর কি বলবে, সে সাবিলার কাছে যেয়ে বসে, এরপর বলে, কিরে সাবুদানা, তোদের আবার কি হলো? আমি না থাকলেও তোরা এমন মুখ ঘুরিয়ে বসে থাকিস, জানতাম না তো। সাবিলা চোখ মুখ খিঁচে সাদিয়াকে বলে। মেঘ জেনে গেছে সব। সাদিয়া কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিলার দিকে। সাবিলা মুখ ভার করে বলতে লাগে, মেঘ তীরের মতো সেজে তার কাছে এসেছিল, আর এসে বলে, সাবিলা তখন চোখ বড় বড় করে তাকিয়েছিল নীর রুফি মেঘের দিকে। পরে কিছুক্ষণ চুপ থেকে মিনমিন করে বলে, আসলে ভাইয়া আমার মেঘ ভাইয়াকে ভয় করে। উনি কত রাগী, আমার তো বুঝে আসে না আপনার মতো শান্তশিষ্ট ছেলের এমন বদরাগী ভাই কি করে হয়। মেঘ নিজের নামে এগুলো শুনে ভিতরে ভিতরে রাগে ফুঁসছে, তবে সে যেহেতু তার শান্তশিষ্ট ভাই নীর সেজেছে, তাই তাকে মুখ বুঝে শুনতে হবে। সাবিলা আবার বলে, কিন্তু আমি মেঘ ভাইয়ার রাগ দেখেই তাকে ভালোবেসেছি। তার দুষ্টুমিগুলোই আমার মনে ভালোবাসা তৈরি করেছে। হ্যাঁ, আমি ভালোবাসি মেঘরাজকে, আমার মেঘরাজকে। আর মেঘ আবেগে আপ্লুত হয়ে চশমা খুলে খুশিতে বলে দেয় সে মেঘ। সাদিয়া সব শুনে খুশি হয়, কারণ আজ তারা দুজনই না চাইতেও তাদের ভালোবাসার কথা তাদের ভালোবাসার মানুষটার সামনে জাহির করেছে। সাদিয়া সাবিলাকে নিজের কথাগুলো বলে এরপর দুই বান্ধবী হাসতে থাকে। রিসেপশন শেষ হবার পর আরোহী ও শুভ্রকে আরোহীদের বাড়িতে আনা হয়। আরোহী ও শুভ্রের জন্য দুইটা গেস্ট রুমের একটা আগেই পরিপাটি করে রেখেছিল। আরোহী মন মতো ওই রুমটা সাজানো। রুমটা উত্তরমুখী, অফ হোয়াইট দেওয়াল আর দৈর্ঘ্যে ছোট হবে, প্রস্থে বড়। ব্যালকনি আছে, আর ব্যালকনিতে একটা রাউন্ড দোলনা রাখা। ব্যালকনি শুধু সামনেই গ্রিল আর ছোট্ট ছোট্ট ফুলের গাছ, জারবেরা, বেলি, অপরাজিতা, পর্তুলিকা, ক্যাকটাস ও গেট ফুল। লাল রঙের ফুল যেগুলোর গাছ লতার মতো বেয়ে বেরোয় এবং চিকন সরু পাতা গাছ আছে। অপরাজিতা ও গেট ফুলের লতা ব্যালকনির গ্রিল বেয়ে আছে। লাল ও নীল ফুলের সমাহার গ্রিলের দুই পাশে জুড়ে যেন অপরূপ সৌন্দর্য ফুটিয়ে রেখেছে। রুমে বেড, কাঠের আলমারি, দেওয়াল, আয়না ও আর যা প্রয়োজনীয় আসবাব লাগে সব আছে, তবে সবকিছু ডার্ক চকলেট রঙের। আরভি রুমে এসে দেখে শুভ্র ইতিমধ্যে ফ্রেশ হয়ে বিছানার শটান শুয়ে পড়েছে। সারাদিন তার মন ও শরীরের উপর দিয়ে কম তো ধকল যায়নি। আরভি আত্মীয় স্বজনদের হাত থেকে মাত্র নিস্তার পেল। আত্মীয় স্বজনরা শুভ্রকেও ধরেছিল, কিন্তু শুভ্রকে বেশিক্ষণ রাখতে পারেনি। নাস্তা পানি খাওয়ার পর সে রুমে চলে এসেছিল। আর আরোহী এখন রাত 9টা বাজে সেখান থেকে ছাড়া পেয়েছে। আরোহী তোয়ালে ও নিচের
কমফোর্টেবল ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সেই দুপুর 12টা থেকে এই ভারী বেনারসি পরে আছে, সাথে তো এই ভারী স্টোনের জুয়েলারি। মেকআপটা হালকার মধ্যে করাতে কালকের থেকে একটু স্বস্তিতে আছে। আরোহী ফ্রেশ হয়ে হাঁটু পর্যন্ত লং কুর্তি প্লাজো ও ওড়না পরে বেরিয়ে দেখে শুভ্র পুরো রুমে চোখ বোলাচ্ছে। কী কারণে পুরো রুম স্ক্যানারের মতো স্ক্যান করছে বুঝে আসলো না আরোহীর। আরোহী ব্যালকনিতে তোয়ালে রেখে এসে শুভ্রকে এখনো কিছু খুঁজছে সেই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু খুঁজছেন? শুভ্র আরোহীর দিকে তাকিয়ে ঘাড় নামিয়ে হ্যাঁ বোঝায়। কি খুঁজছেন? শুভ্র এবার মুখে কিছু না বলে ব্যালকনিতে যায়। এরপর সামনে গোল দোলনাটা দেখে সেখানে বসে। আরোহী শুভ্রের পেছন পেছন ব্যালকনিতে যায়। আরোহী শুভ্রের কর্মকাণ্ড কিছু বুঝতে পারছে না, কিন্তু যখন দেখলো শুভ্রকে আয়েশ করে দোলনার মধ্যে বসতে, তখন তার মাথায় ক্লিয়ার হলো যে শুভ্র এক্স্যাক্টলি কি খুঁজছিল। আরোহী শুভ্র দিকে কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি এই দোলনাতে রাতে ঘুমানোর কথা ভাবছেন? শুভ্র এবারও যখন ঘাড় নাড়িয়ে উত্তর দেয়, তখন আরোহীর মাথা গরম হয়ে যায়। সে শুভ্রর সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে বলে, এই আল্লাহ আপনাকে মুখ দেয়নি? সেই কখন থেকে দেখছি মৌনব্রত ধারণ করে আছেন, নাকি আমার সাথে কথা বলবেন না তাই এরকম করছেন? শুভ্র নিচের মাথা উঁচিয়ে আরোহীর মুখের পানে তাকায়। একদম রৌদ্রময়ী রূপ। এখন মনে হচ্ছে আরোহী তার ফর্মে আছে। শুভ্র মুচকি হাসে, এরপর মাথা নিচু করে বলে, না, আমি তো ইগনোর করছি না। উত্তর তো দিয়েছিলাম, মুখে না হোক ইশারায় তো দিয়েছিলাম। আরোহী দমে যায়। সে চায় না শুভ্রর সাথে তৃতীয় কোনো ব্যক্তিকে এনে এখন কথা বলতে, তবে শুভ্র এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে থাকবে এটা কোনো মতেই মানা যায় না। আরোহী এবার শুভ্রকে নরম সুরে বলে, এই ঠান্ডার মধ্যে আপনি বাইরে থাকবেন? অক্টোবর মাস, রাতের দিকে ঠান্ডা পড়বে, আর কিছুটা শিশির তো পড়বেই। আপনার রুমের ব্যালকনিতে থাই গ্লাস লাগানো অর্ধেকটা জায়গায়, আর সেখানে ডিভান আছে। আর আমার রুমের ব্যালকনিতে কোনো থাই গ্লাস নেই, আর না আছে ডিভান। এই ছোট্ট দোলনায় আপনি ঘুমোতে পারবেন না। শুভ্র প্রশ্ন করে, তাহলে কোথায় ঘুমাবো? আরোহী সরাসরি জবাব করে, কেন বিছানায়? এত বড় বিছানাটা কি আপনার চোখে পড়ে না? শুভ্র কিছুটা অবাক হয় আরোহীর কথায়। এরপর জিজ্ঞাসু স্বরে বলে, তাহলে তুমি কোথায় ঘুমাবে? আরোহী ঠোঁট উল্টে বলে, কেন বিছানায়? পুরো চোখ বড় বড় করে কিছুক্ষণ আরোহীর দিকে তাকিয়ে থেকে পরে চোখ সরিয়ে নিয়ে বলে, না, তা করার দরকার নেই। আমি এখানেই ঠিক আছি। তুমি রুমে বিছানায় ঘুমাও, আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। আরোহী তো মানবে না, সে শুভ্রকে রুমে নিয়েই যাবে। তাই নাসরবান্দার মতো বলে, এটা হবে না। আপনি রুমে যাবেন এবং বিছানায় ঘুমাবেন। কালকে রাতে ছোট্ট ডিভানে ঘুমিয়েছিলেন। এইটুকু ডিভানে কি আপনার মতো জিরাফের জায়গা হয় বলেন? আর আজকে তো দোলনায়। শুভ্রকে জিরাফ বলায় শুভ্র চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকায় আরোহীর দিকে। এরপর বলে, তুমি আমাকে জিরাফ বললে? আমি জিরাফ? আরোহী দাঁত দিয়ে জিভ কাটে, তাও হার মানবে না। এই মনোভাব নিয়ে বলে, তো কি, জিরাফই তো। আপনি দেখছেন আপনি আমার থেকে কত লম্বা? 5 ইঞ্চি লম্বা। তাহলে আপনি তো জিরাফ হলেনই। আপনি বেশি লম্বা, আমার মাথা আপনার নাক পর্যন্ত হয়। শুভ্র বাঁকা চোখে তাকিয়ে বলে। আরোহী বাঁকা হাসি দিয়ে বলে, শুভ্র থতমত খেয়ে যায় আরোহীর কথায়। সে তো ভুলেই গেছিল তার সাথে কথা বলা মেয়েটা তর্কে এক্সপার্ট। শুভ্র চুপ করে আছে। আরোহী শুভ্রকে চুপ করে থাকতে দেখে নরম স্বরে বলে, এক বিছানায় থাকলেই যে একে অপরকে ছুঁয়ে ফেলবো এমন কিছু না। আমরা নিজেদের মধ্যবর্তী দূরত্ব বজায় রেখেও এক বিছানায় ঘুমোতে পারি। তাছাড়া আমরা শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী এবং আইন অনুসারেও। আপনি আমার সাথে ঘুমোলে আপনার গুনাহ হবে না, আর না জেল হবে। ওয়েদার যদি গরমকালের হতো তাহলে রাতে বেলকনিতে দোলনায় থাকলেও কিছু বলতাম না, কিন্তু ওয়েদার ঠান্ডা, তার উপর আমাদের এখানে মশার উপদ্রব বেশি। আপনাদের বাসায় তো এত গাছগাছালি নেই আমাদের বাসার মতো, তাই ওখানে মশা কিছুটা কম। আরোহী থামে। শুভ্র অবগতি বুঝতে পারছে না এখনো। নিচের দিকে তাকিয়ে আছে শুভ্র। আরোহী আবারও বলে,
জানি আপনি আমায় স্ত্রী মানবেন না। সত্য বলতে আমি আপনার জায়গায় হলে হয়তো আপনার সাথে ক্রমাগত রুড বিহেভ করতাম। আপনার কষ্ট হয়, আমি বুঝি। তবে কারোর সম্পর্কে স্বেচ্ছায় তৃতীয় ব্যক্তিকে কেউ পছন্দ করে না। আপনি সবটা জানার পরেও যখন ক্রমাগত তৃতীয় হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আপনার পথ রোধ করতে আমি আপনায় বিয়ে করেছি। আপনাকে আয়ু ভাই মানে। হ্যাঁ, আমি জানি আপনি তা মানেন না, তবে যদি আয়ুর পূর্বের প্রতি ফিলিংস একতরফা হতো, তবে আমি চেষ্টা করতাম যাতে আপনি আপনার ভালোবাসা পান। কিন্তু ওরা একে অপরকে কমিটেড। আপনার জন্য কষ্টকর, তবে দেখবেন একসময় আপনিও পারবেন। জীবনে অন্য কাউকে জায়গা দেয়া মানে এটা না যে প্রথম জনের প্রতি কোনো ফিলিংস থাকবে না। আমি কখনোই বলবো না আপনি আয়ুকে ভুলে যান। আপনি আয়ুকে ভুলে গেলে হয়তো আমি বলতে বাধ্য হব আপনার ভালোবাসাটা মোহ ছাড়া অন্য কিছু না। আরোহী থামে এবার। কয়েক সেকেন্ড শুভ্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরোহী তাকিয়ে থাকার মধ্যেই শুভ্র সেখান থেকে উঠে রুমের দিকে যায়। শুভ্র আরোহীর কথা শেষ হবার পর রুম যেয়ে বিছানায় শুয়ে পড়ে একপাশ হয়ে। তা দেখে আরোহীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এরপর আরোহী নিজেও রুমে যেয়ে কোল বালিশটা দুজনের মাঝে বর্ডারের মতো করে দিয়ে অপর পাশে শুয়েই পড়ে, রুমের লাইট অফ করে। আজ মশারি টাঙানোর ইচ্ছে নেই, তাই দুইটা কয়েল চালিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিয়েছে। আর এদিকে মেঘ ও নীর দুই ভাই আজকের ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে চর্চা করছে। মেঘ তো খুশিতে বেশি এক্সাইটেড, কারণ আজকে সাদিয়া মেঘ ও সাবিলার মধ্যে ঝগড়া দিতে আসেনি। যখনই মেঘ ও সাবিলা কথা বলতে যায়, তখনই সাদিয়া এসে সাবিলাকে নিয়ে টানাটানি করে। টানাটানি বলতে কথার মাঝে এসে ঢুকে পড়ে আর মেঘের সাথে টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকে। তখন সাবিলাও সাদিয়ার সাথে যোগ দেয়। নীর ওদের ঝগড়া দেখে আরো হাসে। যখন ঝগড়া বেশি ও মেঘ ও সাদিয়ার মাঝে মারামারি পর্যায়ে চলে যায়, তখন নীর গিয়ে ওদের থামায়। আর সাবিলা তখন থামবে কি, সে নিজেই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আজকে মেঘের সামান্য চশমা নিয়ে দুষ্টুমি করাতে দুজনের মনের রানী তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে। মেঘ যখন নীরের কাছে থেকে সাদিয়ার করা কাজগুলো শোনে, তখন মেঘ তো হাসতে হাসতে খাট থেকে পড়ে যেতে নিয়েও নীর ধরাতে বেঁচে গেছে। সকাল ভোরে শুভ্রর ঘুম ভেঙে যায়। নিজের শরীরে কারো পা দেখতে পেয়ে সে পায়ের মালিককে দেখতে নিজের পাশে কোলবালিশের অপর প্রান্তে থাকা রমণীর দিকে নজর দেয়। পুরো এলোমেলোভাবে ঘুমিয়ে আছে আরোহী। জানালার পর্দার ফাঁক দিয়ে ও রুমের ভেন্টিলেটর দিয়ে ভোরের শুভ্র রাঙা আলো কিছুটা রুমে এসে রুমের অন্ধকারাচ্ছন্ন ভাবটাকে কাটিয়ে তুলেছে। ভোর 5:30 নাগাদ বাজে এখন। ফজর নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র আরোহীর পা নিচের উপর থেকে সরিয়ে উঠে বসে। এরপর এক পলক আরোহীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে উঁচু করে বের হয় একেবারে। বিছানা থেকে নজর যেতেই দেখে আরোহী পুরো বিছানা দখল করে ঘুমাচ্ছে। ফজরের ওয়াক্ত প্রায় শেষ, তাই শুভ্র আরোহীকে নামাজের জন্য ডাকার কথা ভাবে, কিন্তু পরক্ষণে ইতস্তত বোধ করেছে ডাক দেবে নাকি দেবে না। সামনের দোলাচলে ফেঁসে গিয়ে শুভ্র ভাবে নামাজ পড়তেই তো ডাক দেবে, অন্য কোনো কারণ তো না। তাই শুভ্র আরোহীকে ডাক দেয়। আরোহী তো ঘুমে বিভোর। সকালে মিষ্টি রোদ ওর চোখে মুখে পড়ছে, এতে ঘুমে ব্যাঘাত ঘটছে না, কারণ শীতল হাওয়ায় একটু মিষ্টি রোদ উষ্ণতা ছোঁয়ায়। রাতে ফ্যানের গতি কমিয়ে রেখেছিল, তাই এখন গুটিসুটি মেরে নেই। কাঁথা গায়ে দিয়েই পুরো বিছানা ফাঁকা পেয়ে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। আরোহী, আরোহী। শুভ্র জড়তা কাটিয়ে আরোহীকে 2 বার ডাক দিল, কিন্তু আরোহী নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। আরোহীকে সবার মতো শুভ্র কখনো আরো বলে ডাকেনি, তাই এখন কি বলে সম্বোধন করবে তা নিয়ে দোটানায় আছে। একবার ভাবে রৌদ্রময়ী বলবে, আবার ভাবে রুহি বলবে। সব মিলিয়েছে আর না ভেবে পুরো নামটাই ডাকবে বলে ভাবে। অলরেডি 5:45 বেজে গেছে। আরোহী, ঘুম থেকে ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আরোহী, তুমি কি শুনতে পাচ্ছ? আরোহী ঘুমের ঘোরেই জবাব দেয়, উফ, আমায় আরেকটু ঘুমোতে দে। তোর আমার ঘুম নিয়ে এত প্রবলেম কেন রে আয়ু? শুভ্র অবাক, এই মেয়ে এত ঘুম কাতুরিয়েছে, ঘুমের ঘোরে তাকে নিজের বোন ভাবছে। শুভ্র দেখছে সময় কম, তাই আরোহী ডাক দেয়। শুভ্র ডাকে এবার আবারও আরোহী বিরক্তিতে কানের উপর বালিশ দিয়ে বলে, দেখছিস আজকে আমি অ্যালার্ম দেইনি,
তাও কেন ডাকতেছিস? আমার যে এখন নামাজ নেই তা তুই জানিস না? যা তো নিজে নামাজ পড়। শুভ্র আর কথা বাড়ায় না, জলদি করে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে একটু ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে। এখনো 6টা বাজতে মিনিট 2 বাকি। সূর্য উঠে গেছে। আরোহিতের বাড়িতে বড় বড় গাছ আছে, বিধায় গাছের ফাঁকা দিয়ে সূর্যের আলো খুব সুন্দরভাবে আসছে। এই সময় 1 কাপ চা হলে মন্দ হতো না, কিন্তু নিচের বাড়ি হলে হয়তো রান্নাঘরে গিয়ে বানিয়ে নিত। কিন্তু এখন তো শ্বশুর বাড়িতে আছে। আরো আধ ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারল না শুভ্র। সকালে মনোরম শীতল হাওয়া এতটাই বিমুগ্ধ চিত্তের প্রকৃতি অবলোকন করছিল যে তার পাশে এক রমণী 2 কাপ ধোয়া ওঠা চা নিয়ে দাঁড়িয়ে আছে তা বুঝতে পারেনি। আরোহী আরো 15 মিনিট আগে ঘুম থেকে উঠেছে। শুভ্রর ডাকে তার ঘুম অনেকটা হালকা হয়ে এসেছিল। তারপর শুভ্র জানালার পর্দা খানিকটা সরিয়ে দিয়েছিল, আবার ব্যালকনির দরজাটাও খোলা। কানের উপর থেকে বালিশটা সরিয়ে ফেলেছিল, তাই সকালে শুভ্র রাঙা আলো হালকা রোদের ছটায় ঘুম ভেঙে যায়। এরপর তার আশেপাশে দেখে মনে পড়ে যে সে এখন তার বোনের সাথে না, বরং তার স্বামীর সাথে। আরোহী শোয়া থেকে উঠে বসে এরপর ব্যালকনিতে নজর গেলে বুঝতে পারে শুভ্র ব্যালকনিতে আছে, কারণ রুমের দরজা বন্ধ ভিতর থেকে। আরোহী ফ্রেশ না হয়ে আগে রান্নাঘরে যায়। আদা, লং ও এলাচ দিয়ে লেবু চা বানাবে, তাই হালকা চায়ের পাতা দিয়ে আদা, লবণ, এলাচ দিয়ে রং চা বানিয়ে তাতে চিনি ও লেবু দিয়ে চা বানাবে। আরোহী রান্নাঘরে চেয়ে দেখে তার মা সবজি কাটছে নাস্তার জন্য। আরোহী ওর মাকে বলে সে চা বানাবে, তাই চায়ের পানি বাসায় ঢোকায়। চা পাতা বাদে বাকি সব মশলা দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে চা বানিয়ে নিজের মা বাবাকে 2 কাপ দিয়ে শুভ্র নিজের জন্য নিয়ে আসে। শুভ্রকে নিমগ্ন চিত্তে প্রকৃতি দেখতে দেখে আরোহী চায়ের কাপ শুভ্রর সামনে বাড়িয়ে দেয়। নিজের সামনে ধোয়া ওঠা কিছুটা উপস্থিত পেয়ে নজর সরায়, আর চায়ের কাপ দেখে তা বাড়িয়ে দেওয়া রমণীর দিকে তাকায়। শুভ্র চায়ের কাপটা নেয়, এরপর তাতে চুমুক দেয়। চাটা তার কাছে অনেক ভালো লেগেছে। আরোহীকে উদ্দেশ্য করে শুভ্র বলে, চাটা কি তুমিও নিয়েছো? শুভ্র পাশে দাঁড়িয়ে তখন আরোহী চায়ের কাপে চুমুক দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখছিল। শুভ্রের করা প্রশ্নে নজর না সরিয়ে জবাব দেয়, আমি বানিয়েছি। চাটা কিন্তু অনেক দারুণ হয়েছে। শুভ্রের প্রতি উত্তরে আরোহী মুচকি হেসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগে। প্রিয়জনের সামান্য প্রশংসা যেন মনকে প্রশান্তি দেয়। শুভ্র কাছে সময়টা সুন্দর লাগছে। তার পাশে থাকা রমণীর পরিচয় এই মুহূর্তে যাই হোক না কেন, তার সঙ্গ শুভ্রর ভালো লাগছে। চা পান করা যখন শেষ তখন আরোহী শুভ্রকে বলে, আপনার মশলা দিয়ে লেবু চা অনেক পছন্দের। শুভ্র সচকিত নয়নে তাকায়, এরপর ঘাড় হেলিয়ে হ্যাঁ বোঝায়। তার বিপরীতে আরোহী মুচকি হেসে শুভ্রের হাত থেকে খালি কাপটা নিয়ে সেখান থেকে চলে যায়। আরোহী জানতো যে শুভ্রের মশলা দিয়ে লেবু চা পছন্দের। 7 বছর আগে শুভ্র অ্যাবোর্ড যাওয়ার আগে সুব্রতের বাসায় গেলে দেখতো সকালবেলা শুভ্র লেবু চা পান করত। ওই সময় 15 বছরের কিশোরীর মনে সদ্য ফোটা প্রেমের কলি যেন পরিস্ফুটিত হবার আশাই ছিল। কিশোরী মন তখন নতুন অনুভূতির জোয়ারে ভাসত, আর নিচে না বলা প্রেমিক পুরুষের পছন্দ অপছন্দ লক্ষ্য করত। কিন্তু সে কি জানতো যে তার প্রেমিক পুরুষের মনে তার চঞ্চল স্বভাবের বিপরীত তার শান্ত স্বভাবের বোনকে নিয়ে এক পাহাড় সম অনুভূতির আনাগোনা। সবাই একত্রে ব্রেকফাস্টের জন্য বসে আছে। হলুদ ছাড়া ডিম ও সবজি দিয়ে একটা ভাজি, ডিম ভাজা ও রুটি, এগুলো নাস্তার জন্য। সবাই ব্রেকফাস্ট শেষে শুভ্র সবাইকে বলে হসপিটালে চলে যায়। আরোহী ও আয়না নিজের রুমে যায়। সেখানে বিয়ের আগে আরোহী ও আয়না থাকতো। নীর ও মেঘ চলে যায়। নিজের চাকরির ক্ষেত্রে নীর একটা প্রাইভেট ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষক, আর মেঘ ফার্মেসি ডিপার্টমেন্টের। কম বয়সে ইউনিভার্সিটির শিক্ষক হওয়া যায় আমার ইউনিভার্সিটিতে আছে। আরোহী ও আয়না নিজেদের মধ্যে কথা বলছে। আরো, তুই কিন্তু আমাকে এখনো বলিসনি যে তুই শুভ্র ভাইকে ভালোবাসিস। আয়নার কথায় আরোহী হকচকিয়ে যায়। আয়না আবারও বলে, আমি আমার মনের সব কথা তোর সাথে শেয়ার করেছি, তুই কেন লুকিয়ে গেলি? আরোহী চুপ করে আছে। কি বলবে? এটা তো বলতে পারে না যে আরোহী 7 বছর আগেই শুভ্রের মনের মানুষের নাম জানতে পেরেছিল। আয়না আবারও বলে, তোর মনে আছে আমার আর ধ্রুবের প্রথম আলাপ মেডিকেলে ভর্তি কোচিং করতে গিয়ে? সেখানে ওর সাথে দেখা হয় আমার।
ধ্রুব ছিল আমাদের কোচিংয়ের নতুন মেন্টর। আমাদের ক্লাসটাই ছিল ওর প্রথম কোনো কোচিং ক্লাস নেওয়া। প্রথম দিন হিসেবে সে নার্ভাস ছিল অনেক, তাই তো সে কোনো রকমে নিজের পরিচয় দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে বই খুলে পড়াতে শুরু করে দেয়। আরোহী ও আয়না একত্রে হেসে ওঠে। আরোহী বলে, সত্যি আয়ু, আমি ওই দিন ধ্রুবকে গায়েব নাম দিয়েছিলাম। প্রথম দিন কই পরিচিত হবে তা না করে সরাসরি পড়াতে চলে গেল। চুপ, বেশি বুঝিস তুই। আর তুই যে নিজে গবেট সেটা এখনো কিন্তু বললি না আমাকে পুরো কাহিনী। আমার কাছ থেকে কেন লুকালি বল? আরোহী হতাশ নিঃশ্বাস ছেড়ে বলতে লাগে, ফ্ল্যাশব্যাক। আয়না ও আরোহী তখন 14 বছরের কিশোরী, আর কয়েকদিন পর 15 বছর পূর্ণ হবে ওদের। দুই ভাইয়ের আদরের ছোট বোন। সময়টা তখন ফেব্রুয়ারি মাস। মিস্টার মুনতাসির তার পুরো পরিবার ও তার বোনদের পরিবার নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে এসেছে। উদ্দেশ্য তার আদরের দুই মেয়ের জন্মদিন এই নারিকেল ডিঞ্জিরা খ্যাত প্রবাল পাথরের সমৃদ্ধি দ্বীপে উদযাপন করতে এসেছে। আয়না ও আরোহী ফুপি মিসেস কায়রা ও তার দুই ছেলে মেয়ে ও তার স্বামী এসেছে। শুভ্রর মনে তখনও আয়নাকে নিয়ে ফিলিংস তৈরি হয়নি, কারণ সে এদের মধ্যে পার্থক্য করতে পারত না। শুভ্রর বয়স যখন 12 তখন শুভ্রর পরিবার দিনাজপুরে শিফট হয়ে যায়। তখন শুভ্র ক্লাস 5-এ পড়ে। এরপর শুভ্র যখন 10ম শ্রেণীতে ওঠে তখন শুভ্রর বাবা আবার ঢাকাতে ট্রান্সফার হয়। এরপর তাকে ঢাকাতে একটা স্কুলে ভর্তি করে দেয় 10ম শ্রেণীতে। শুভ্রর বাবা এবার ঢাকাতে নিজের সম্বন্ধীর বাসার কাছেই নিজের ফ্ল্যাট কেনে। আরোহী ও আয়না জন্মদিনের 2 দিন আগে সবাই সেন্ট মার্টিন দ্বীপে আসে। এরপর জন্মদিনের দিন আয়না ও আরোহী দুই বোন সবার অগোচরে সমুদ্র সৈকতে যাবার উদ্দেশ্যে একা বেরিয়ে যায়, আর সেটাই ছিল ওদের সবচেয়ে বড় ভুল। পুরো সমুদ্র সৈকত তখন প্রায় ফাঁকা ছিল। দুই বোন নিজেদের মতো করে সমুদ্রের পানিতে লাফালাফি করছিল। ঘন্টা পেরিয়ে গেছে আর এখন দুপুরের সময়, তাই লোকজন নেই, আর ওরা দুই বোন কিছুটা দূরে চলে এসেছে। হঠাৎ 3 জন লোক এসে ওদের দুই বোনের সাথে খারাপ ব্যবহার শুরু করলো। লোকগুলো নানা রকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে লাগলো। আয়না ইতিমধ্যে ভয়ে কেঁপে উঠছে। আরোহী নিজেকেও নিজের বোনকে ওদের থেকে সেফ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন অবস্থা বেগতিক, তখন আরোহী আয়নাকে বলে, তুই জলদি করে এখান থেকে হোটেলের উদ্দেশ্যে যা। আশেপাশে আমি কাউকে দেখতে পারছি না, যদি কাউকে পাস তো নিয়ে আয়। এদিকে সবাই আরোহী ও আয়নাকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায়। নীর ও মেঘ শুভ্র 3 দিক দিয়ে খুঁজছে আর বাকি বড়রা অন্য দিক দিয়ে। আরোহীর কথায় আয়না প্রথমে যেতে চায় না, সে তার বোনকে ছেড়ে যেতে চাচ্ছে না। আরোহী অনেক জোর করে ওকে কোনো রকমে সেখান থেকে দৌড়ে যেতে বলে। লোকগুলো ইতিমধ্যে গায়ে হাত দেওয়া শুরু করছে। আয়নার কান্নার স্বরে লোকগুলো যেন আনন্দ পায়, তাই তারা আরো বেশি করে উত্ত্যক্ত করতে থাকে। কোনো মতে আয়না দৌড়ে সেখান থেকে লোকালয়ের উদ্দেশ্যে যেতে থাকে। 3 জন লোকের থেকে একজন আয়নার পিছু নেয়, আর বাকি 2 জন আরোহীর সাথে বাজে ব্যবহার করছে। আরোহী লোকগুলো থেকে নিচে পালানোর রাস্তা খুঁজছে, কিন্তু পারছে না। আয়নাকে এক ফাঁকে পালিয়ে যেতে বলছে, কারণ আয়না এখানে থাকলে আরোহী কোনো কিছুই করতে পারবে না। আরোহী লোকগুলোর থেকে বাঁচতে সমুদ্রের পানি তাদের চোখের দিকে মারছে। সমুদ্রের পানি গড় লবণাক্ত প্রায় 3.5%। 1 কিলোগ্রাম 35 গ্রামে দ্রবীভূত লবণ আছে। চোখে গেলে কিছুটা জ্বালাপোড়া করবে, তাই আরোহী সেটা করছে। 2 জন লোকের যখন চোখ জ্বালাপোড়া করছে তখন আরোহী সেখান থেকে পালিয়ে যেতে নিল। একটা লোক আরোহীর হাত চেপে ধরে। আরোহী হাত চেপে ধরাতে সেখান থেকে পালাতে পারে না আরোহী। ওরা আরোহীকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। আরোহী প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছোটানোর জন্য। আয়না দৌড়ে যেতে যেতে পানিপথে শুভ্রকে দেখে শুভ্র এদিকটাই ওদের খুঁজতে এসেছে। আয়না শুভ্রকে দেখে দৌড়ে শুভ্রর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে হিঁচকি তুলে কাঁদতে থাকে। শুভ্র নিজের সামনে কন্দরত মেয়েটাকে কি আয়না নাকি আরোহী সেটা বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে আয়নার বেহাল দশা, যে কোনো সময় সে সেন্সলেস হয়ে যেতে পারে ভয়ে। হিঁচকি তুলে কাঁদতে কাঁদতে আয়না শুভ্রকে এটা বলে, ভাইয়া, আরু আরু। শুভ্র এমনিতে 2টি মেয়েকে এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে চিন্তায় পড়ে গিয়েছিল, আর এখন একটি মেয়েকে কাঁদতে দেখে আর আরেকটি মেয়েকে আশেপাশে না দেখে আরো বিচলিত হয়ে পড়ে। আয়না মুখ থেকে আরু নামটা শুনে বুঝতে পারে মেয়েটা আয়না, আর আরোহীর কিছু হয়েছে। শুভ্র আয়নাকে জিজ্ঞাসা করে,
কি হয়েছে আরোহীর? আরুকে ওই লোকগুলো কিছু করে ফেলবে। আয়না ভয়ে নার্ভাস ও ততলিয়ে কথাগুলো বলে। কারা আরোহীকে কিছু করবে বলো আমাকে। আর তুমি একা কেন? তোমাদের দুই বোনকে আমরা কখন থেকে খুঁজছি। আরোহী কই? আয়না কোনো মতে ঢোক গিলে বলে। আমরা সমুদ্র তীরে খেলছিলাম, তারপর 3টে লোক এলো আর আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করলো, আমাদের গায়ে হাত দিচ্ছিল। আরও আমাকে কোনো মতো বলেছে যে ওখান থেকে যেতে আর কাউকে ডেকে আনতে। আরও ওখানে রয়ে গেছে, আমি আসতে চাই নাই, আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। এখন আরুর কি হবে? আপনি প্লিজ আমার আরুকে বাঁচান। কথাগুলো বলে আয়না শুভ্রের বুকের উপর ঢলে পড়ে। কাঁদতে কাঁদতে আয়নার চোখ মুখ লাল হয়ে গেছে। শুভ্র এক কন্দনত রমণীর রক্তিম মুখ দেখে প্রথমবারের মতো কিছু একটা অনুভব করলো, কিন্তু এখন তার হাতে সময় নেই। সে আশেপাশে কোনো এক মহিলা টুরিস্টকে দেখে বলল আয়নাকে একটু খেয়াল রাখতে। সে ফোন করে ওর ভাইদের আসতে বলছে। শুভ্র আয়নাকে ওখানে রেখে দৌড়ে আয়নার যেদিকে হাত দিয়ে ইশারা করে কথাগুলো বলছিল সেদিকে যায়। সেদিকে যেয়ে দেখে সমুদ্র তীর পুরো ফাঁকা, আশেপাশে কেউ নেই। এখন শুভ্র নিচের বুঝতে পারছে না কোন দিকে যাবে, আর আরোহীকে ওরা কোন দিকে নিয়ে গেছে। হঠাৎ কিছুটা দূরে বালিশের মধ্যে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো চিহ্ন দেখে। শুভ্র সেই চিহ্ন অনুসরণ করে সেদিকে দৌড়ে যায়। এরপর দেখে একটা নির্জন ঝোপের কাছে একটু শোরগোল শোনা যাচ্ছে। 3 জন আরোহীকে এক নির্জন ঝোপের কাছে নিয়ে এসেছে। তৃতীয় ব্যক্তি ফিরে এসেছে, কারণ সে যখন দেখে যে এই মেয়েটার পিছু নিয়েছে, সেই মেয়েটা লোকালয়ের ভিতরে ঢুকে গেছে, তখন সে আর রিস্ক নিয়ে ওই দিকে গেল না। আরোহীকে বালির মধ্যে ফেলে তারা ওর দিকে আগাতে থাকে। আরোহী ভয়ে পেছুতে পেছুতে মুঠো ভর্তি বালি নিয়ে ওদের দিকে বারবার ছুঁড়ে মারছে। বারবার বালি ছুঁড়ে মারার দরুন একজন লোক এসে ওর চুলের মুঠি ধরে আর আরেকজন লোক ওর দুহাত ধরে। আরোহী নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সে শুধু দোয়া করছে কেউ যেন আসে আর তাকে বাঁচায়। একজন লোক যখন আরোহীর জামার এক হাতের দিকে কাপড় ছিঁড়ে ফেলে, তখন আরোহীর চোখ দিয়ে নোনা জল গড়ায়। যেই ব্যক্তি ওর চুলের মুঠি ধরেছে সে আরোহীর মুখ চেপে ধরেছিল, কারণ আরোহী চিল্লাচ্ছিল জোরে জোরে। মুখ চেপে ধরার দরুন আরোহীর মুখ দিয়ে শুধু গোগানির আওয়াজ আসছে। তৃতীয় ব্যক্তি আরোহীর 2 পা চেপে ধরে, আর ঠিক তখনই শুভ্র এসে দেখে আরোহীকে 3 জন লোক মিলে চেপে ধরে রেখেছে। আরোহী নিজের সামনে শুভ্রকে দেখে যেন প্রাণ ফিরে পায়। ওই লোকগুলো এখনো শুভ্রকে দেখে, কিন্তু আরোহী শুভ্রকে দেখে আরোহীর চোখে যেন খুশির ঝিলিক খেলে যায়। যেই ব্যক্তি আরোহীর পা ধরে রেখেছে, শুভ্র সেই লোকটাকে একটা লাথি মেরে সরিয়ে দেয়। এরপর বাকি 2 জনকেও। লোকগুলো হতবম্ব হয়ে যায় এই নির্জন জায়গায় কাউকে আসতে দেখে। লোকগুলো আরোহীকে ছেড়ে দিয়েছিল শুভ্রর হঠাৎ আক্রমণে। লোকগুলো এরপর শুভ্রর সাথে মারামারি করতে গেলে শুভ্র এক মুঠো বালি একজনের চোখে ছুঁড়ে মারে। যেই লোকটা চোখের শুভ্র বালি ছুঁড়ে মারে, সে নিজের চোখ হাত দিয়ে বাড়িতে বসে পড়ে, কারণ তার চোখ অনেক জ্বালাপোড়া করছে। অপর 2 জন শুভ্রের দিকে আগাচ্ছে, আর আরোহী এদিকে নিজের গুটিয়ে নিয়েছে। আরোহী বুঝতে পারছে যে শুভ্র একা 3 জনের সাথে পারবে না, তাই আরোহীও এক মুঠো বালি নিয়ে একটু উঠে আরেকজনের চোখে বালি ছুঁড়ে মারে। 2 জনের অবস্থা বেগতিক। আরেকজন একা শুভ্রর সাথে পারবে না, আর সেই আরেকজন কম বয়সী, তাই সেই জন পালিয়ে যায়। শুভ্র গিয়ে আরোহীকে ধরে। আরোহী নিজের সাথে ওই অবস্থায় সম্মুখীন হয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। শুভ্র বুঝতে পারে আরোহী অনেক ভয় পেয়ে আছে, তাই সে আরোহীকে নিজের বুকে জড়িয়ে নেয়, আশ্বাসের সাথে যাতে আরোহীর ভয় কমে। যে কোনো মেয়ে এরকম পরিস্থিতিতে প্রচণ্ড ভয় ও শক পায়। শুভ্র আরোহীর ভয় কমানোর জন্য নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। আজ একটা অঘটন ঘটতে ঘটতে আরোহী বেঁচে গেছে, এটা ভেবেই আরোহী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তারপরেও সে কেঁপে কেঁপে উঠছে। এখনো ভয়টা কাটেনি। মিনিট 2 পর আরোহী শান্ত হয় কিছুটা। এখনো সে শুভ্রের বুকে লেপ্টে আছে। এবার আরোহী শুভ্র হৃদস্পন্দনের শব্দ শুনছে। এতক্ষণ তো ভয়ে সে ভরসা স্বরূপ শুভ্রের বাহু ডোরে আবদ্ধ ছিল, কিন্তু এখন তার অস্বস্তি ও অন্যরকম এক অচেনা অনুভূতি হচ্ছে। এবার শুভ্র আরোহীকে বাহু বন্ধন থেকে মুক্ত করে নরম স্বরে আরোহীর নমিত মুখের আদলে চেয়ে বলে, রিল্যাক্স, ওরা তোমার সাথে কিচ্ছু করতে পারেনি। তুমি একদম সেফ আছো। ভুলে যাও তোমার সাথে কি হয়েছে একটু আগে। দুঃস্বপ্ন ভেবে সেটা ভুলে যাও। এটা মনে করলেই তুমি নিজেকে শান্ত রাখতে পারবে না।
আরোহী খুব মনোযোগ দিয়ে শুনল শুভ্রের কথা। একটা ঢোক গিলে মাথা নাড়িয়ে সায় জানায়। আরোহীর হঠাৎ আয়নার কথা মনে পড়লে শুভ্র হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, আয়ু কোথায়? শুভ্রর মনে পড়ে যায় সেই কন্দনত ভীত মুখশ্রী রমণীকে। এই দুই বোনের এক অপরের প্রতি ভালোবাসাটা তার কাছে অসাধারণ লাগে। এক বোন আরেকজনকেও নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং কাউকে নিয়ে আসতে বলে, আর আরেক বোন নিজের বোনকে একা ছেড়ে সেখান থেকে আসতে চায় না, কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে বাধ্য হয় বোনকে এবং নিজেকে বাঁচাতে আসতে। শুভ্র আরোহীকে বলে, একদম ঠিক আছে তোমার বোন, আমি নিয়েরও মেঘকে ফোন করে বলে দিয়েছি। শুভ্র আরোহীকে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করে, কারণ নীর ও মেঘকে বলে দিয়েছে আয়নাকে নিয়ে যেন রিসোর্টে ফিরে যায়। ওই দিন ওদের দুই বোনের জন্মদিনটা মলিনতার মাধ্যমেই কেটে যায়। কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে তাদের দুই মেয়ে। জন্মদিনের জন্য এত আয়োজন, এত আনন্দ ফুর্তি করাই সব প্ল্যান যেন বিষাদের রূপ নিয়েছে। এদিকে দুজনের মনে একপাক্ষিক ভালোবাসার কলি এসেছে। শুভ্র এসে আয়নের প্রতি আর আরোহী এসেছে শুভ্রের প্রতি। যারা একপাক্ষিক ভালোবাসে তাদের সবারই এক আলাদা কল্পনার জগৎ থাকে। সেই জগতে সে তার প্রিয় মানুষটাকে নিয়ে সাজায়। একপাক্ষিক ভালোবাসায় এক আলাদা আনন্দ আছে, আর আছে তার সাথে অধিক পরিমাণ কষ্ট। সেন্ট মার্টিন থেকে ওরা ফিরে এসেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। দুই দিকের দুজনের মনের অনুভূতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে, কিন্তু আফসোস এই অনুভূতিগুলো একে অপরের জন্য নয়। সময় কাটে তার নিজস্ব গতিতে। আরো 1 বছর পেরিয়ে গেছে। সময়ের চাকায় দুটি ভিন্ন হৃদয়ে প্রগাঢ় হয়েছে অনুভূতিরা, রূপ নিয়েছে তা ভালোবাসার। সবাই ভুলতে বসেছে 1 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনাটা, কিন্তু আয়না মাঝে মাঝে ভয় পেয়ে উঠত। নিজের বাবা ভাই বাদে অন্য কোনো পুরুষের সংস্পর্শে গেলে সে শিউরে উঠত ভয়ে। আরোহী সামলে নিয়েছে নিজেকে পুরোপুরিভাবে, কিন্তু আয়না পায়নি পুরোপুরিভাবে, কারণ ওই দিন ওই লোকগুলো আয়নার নরম মনে বেশি আঘাত দিয়েছিল। আরোহীর সাথে বেশি খারাপ কিছু হতে চলেছিল, কিন্তু আরোহী শক্তভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছিল। 15 বছরের দুই কিশোরী তাদের জন্মদিন উদযাপন করে পরিবারের সাথে। শুভ্রর পরিবারও সেখানে উপস্থিত ছিল। এই 1 বছরে আরোহী শুভ্রর পছন্দ অপছন্দ জেনে নিয়েছে, কিন্তু সে তো শুভ্রের মনের খবরটা জানতে পারল না। জানবেই বা কি করে? শুভ্র তো কখনো নিজের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। সামনে এইচএসসি পরীক্ষা, তাই নিজের মনের অনুভূতিকে সামলিয়ে পড়ালেখা নিয়ে ব্যস্ত শুভ্র। পরীক্ষা শেষ হয় শুভ্র। শেষ পরীক্ষার দিন শিলার সাথে এই ভালোবাসা নিয়ে ঝামেলা হবার পর শুভ্র নিজের বাসায় সে তৎক্ষণাৎ নিজের রুমে যায়। আরোহী ও আয়না সেই দিন ওই শুভ্রের বাড়িতে ছিল, কিন্তু শুভ্র তা জানে না। আয়না শুভ্রের বড় বোন রিয়ানার সাথে কথা বলাই মাসুল, আর ওইদিকে আরোহী যখন কলিং বেলের শব্দে শুভ্র এসেছে এই ভেবে আড্ডা ছেড়ে উঠে, কিন্তু তার আগে বাড়ির কাজের লোক দরজা খুলে দেয়। আর আরোহী রিয়ানার রুমের দরজা থেকে দেখতে পায় শুভ্র গট গুটিয়ে নিচের রুমে চলে গেছে। আরোহী শুভ্রকে দেখেই বুঝতে পেরেছে শুভ্র প্রচন্ড রেগে আছে। চঞ্চল কৌতূহলী কিশোরী শুভ্র রুমের সামনে মৃদু পায়ে হেঁটে যায়, কি কারণে রেগে আছে সেটা জানতে। কিন্তু সে কি জানতো আজকেই তার এই হৃদয় ভঙ্গ হবে, ক্ষতবিক্ষত হবে তার প্রগাঢ় অনুভূতিরা। শুভ্র এতটাই রেগেছিল যে সে নিজের রুমে যে ঠাস করে দরজাটা ধাক্কা দেয়, কিন্তু দরজার লক হয় না। শুভ্র বিছানায় বসে মাথা নিচু করে নিজের চুলগুলো টেনে ধরে। দরজার আড়াল থেকে আরোহী সব দেখছে। কিছুটা শব্দ করে শুভ্র বলে ওঠে, আমি তারাকে ভালোবাসি, আমার শুভ্র তারা সে। শুভ্রর মনের আকাশে একক এক শুভ্র তারা সে। আমার মনে তারার জায়গায় কোনো শিলা নিতে পারবে না। ভয়ে ভীত মুখশ্রী, গাবা গাবা কণ্ঠ, ক্রন্দনরত রক্তিম তাকে দেখে আমি তার মোহমায়ায় পড়ে গেছি। যখন সে আমার বুকে ঢলে পড়ল নিজের বোনকে বাঁচানোর আকুতি নিয়ে, ঠিক তখনই আমি অনুভব করেছি ওই কিশোরীর প্রতি এক সূক্ষ্ম অজানা অনুভূতি। আস্তে আস্তে সেই অনুভূতিগুলো উঠতে শিখেছে। এখন তো আমার ভালোবাসি আয়না তোমায়। তোমার জন্য আমি শিলার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছি আজকে। বন্ধুত্ব ভাঙাতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু শিলা আমাদের বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারল না। দরজার আড়ালে দাঁড়ানো আরোহীর প্রতিটা কথা বোধগম্য হয়েছে। হৃদয় ভাঙার কষ্ট সে অনুভব করতে পারছে।
শুভ্রা জানতে অজান্তে দুটো রমণীর হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে নিজের বোনের প্রতি ভালোবাসার কথাগুলো শুনে আরোহী বাকরুদ্ধ। তার কিশোরী মনে তখন একটাই প্রশ্ন, একই রকম দেখতে হয়ে কেন শুভ্র তাকে ভালোবাসে না, তার বোনকে ভালোবাসলো। ভগ্ন হৃদয় নিয়ে আরোহী যায় রিয়ানার রুমে। আবার আড্ডায় শরিক হয়েও আরোহী তাকিয়ে থাকে তার বোনের দিকে পলকহীন। না, হিংসা হচ্ছে না, শুধু নিজের অনুভূতিগুলোকে এখন তুচ্ছ মনে হচ্ছে। নিজেরই আর এক আত্মার প্রতি তারা হিংসা হয় না। আরোহী ঠিকভাবে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে পারে না, সবার সামনে ঠিক যতটা আয়না পারে। আরোহী হয়েছে তার নির্ভয়ের মতো অনুভূতি প্রকাশে আনাড়ি। আড়ালে তাদের প্রিয় অনুভূতিগুলো প্রকাশ করতে ভালোবাসে। আর মেঘ ও আয়না নিজের অনুভূতি নিজেদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে ফেলে। আড্ডায় মশুল, রিয়ানা ও আয়নার নজরে আসে আরোহী। তারা দুজনেই ভ্রু নাচিয়ে আরোহীকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আরোহী শত কষ্টের মাঝে মুচকি হেসে তাদের জানান দেয় তার কিচ্ছু হয়নি। আয়নার কাছে প্রথমে আরোহীর মুখশ্রী ভার দেখে কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু আরোহী নিজের অনুভূতিকে লুকিয়ে মুখে মুচকি হাসি ফুটিয়ে তোলায় সেই সন্দেহ দূর হয়ে যায়। বলা বাহুল্য, আরোহী আয়নার থেকে অনেকটা ম্যাচিওর। আরোহী, আয়না ও রিয়ানা দুপুরে খাবার শুভ্র বাড়ি ফেরার কিছুক্ষণ আগেই খেয়ে নিয়েছিল। শুভ্র যে সেই দুপুর 2:30টার দিকে বাসায় ফিরেছে, এতবার খেতে ডাকার পরও খেতে আসেনি। দরজা বন্ধ করে মনকে শান্ত রাখার জন্য সে এখন ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা যখন মধ্যম 3:30 ছুঁই ছুঁই, তখন আরোহী ও আয়না দুই বোন তাদের ফুপির বাসা থেকে প্রাইভেটে পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরবে দুই বোন। ভগ্ন হৃদয়ে দুরন্ত কিশোরী হঠাৎ কয়েকদিন খুব চুপচাপ হয়ে যায়। খুব কম কথা বলে, দুষ্টুমি করে না। বিষয়টা সবার চোখে লাগলে আরোহীকে সবাই জিজ্ঞাসা করে, তখন আরোহী জবাব দেয় তার অর্ধবার্ষিক পরীক্ষা, তাই সে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে। সেদিনের 1 সপ্তাহ কেটে যায়। একদিন আরোহী আর আয়নাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আয়ু, তোর কাছে শুভ্র ভাইকে কেমন লাগে? আয়না ভ্রু মুচকে সন্দিহান চোখে আরোহীর দিকে তাকায়। দুই বোন নিজেদের রুমে পড়ছিল। কালকে বাংলা প্রথম পত্র পরীক্ষা। হঠাৎ পড়ার মাঝে আরোহীর এমন ধরনের প্রশ্ন কিছুটা সন্দিহান হয় আয়না। তারপর জিজ্ঞাসা করে, ঠিক বুঝলাম না। আরোহী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গিলে বলে, না মানে ভাইয়া তো অনেক রাগী। সেদিন যে আমরা ওনাদের বাসায় গেলাম, উনি কিন্তু একবারও আমাদের সাথে কোনো রকম কুশল বিনিময় করলেন না। এমনকি আমাদের সাথে ভদ্রতার খাতিরে একবার দেখাও করতে এলেন না। তাই জিজ্ঞাসা করলাম তোকে, ওনাকে তোর মানুষ হিসেবে বা সম্পর্কের খাতিরে কেমন লাগে? আয়না এবার কথাটাকে সহজভাবে নিল, তাই জবাবে বলল, কেমন লাগবে আবার? বোনের কাছে ভাইকে যেমন লাগে ঠিক তেমনই লাগে। হ্যাঁ, ভাইয়া একটু রাগী, তুই তো দুরন্ত চঞ্চল, তাই তোর কাছে ওনার ব্যবহারগুলো রুড মনে হয়েছে। সেদিন তো ভাইয়ের শেষ পরীক্ষা ছিল, তাই হয়তো ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিল, তাই আর আমাদেরকে দেখা করেনি। আরোহী কথাটা আসলে জিজ্ঞাসা করেছে আয়নার মনের ভাব জানার জন্য, তাই সে শিওর হবার জন্য আয়নাকে জিজ্ঞাসা করে, তুই যে ভাই বলছিস, উনি কিন্তু আমাদের আপন ভাই না, নির্ভাইয়া ও মেঘ ভাইয়ের মতো না, কাজিন ব্রাদার হয়। তাই কথায় কথায় একদম ভাইয়ের চোখে, বোনের চোখে এগুলো বন্ধ কর। তুই এরকম সহজ সরল বলে কি সবাই এরকম সহজ সরল নাকি বল? আয়না বুঝতে পারে না আরোহীর কথার মানে, তাই জিজ্ঞাসা করে, মানে হচ্ছে তুই ওনাকে ভাই ভাবলেও উনি তো তোকে বোন না ভাবতে পারে, তাই না? অন্য কিছুও তো ভাবতে পারে। উনি কিন্তু তোকে অনেক কেয়ার করে। তুই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বোঝাচ্ছিস? আরোহী মনে তীব্র ব্যথা নিয়েও মুখে হাসি ফুটিয়ে জবাব দেয়, এই তো এতক্ষণে বুঝতে পেরেছিস। আয়না এবার হেসে ওঠে, এরপর হাসতে হাসতেই বলে, সিরিয়াসলি আরও? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উনি আর আমি? নট অ্যাট অল। শুভ্র ভাইয়া আমার কাছে মেঘ ভাইয়া ও নীর ভাইয়ের মতোই ভাই। আরোহী প্রমোদ হাসে আপন মনে। এরই মাঝে আয়না আবার বলে, হ্যাঁ, তুই এটা ঠিক বলেছিস যে আমরা কাউকে ভাই ভাবলেও বিপরীত পাশের মানুষটা আমাদের বোন নাও ভাবতে পারে। আবার আমরা কাউকে মুখে ভাই বললেও মনে মনে কিন্তু তাকে ভাইয়া মনে করি না অনেক সময়, তাই না? আরোহী বুঝে যায় ভবিষ্যতে এটা লাভ ট্রায়াঙ্গেলের থেকেও ভয়ানক কষ্টের হবে।
কে কার ভালোবাসা পাবে আর কে পাবে না তা এখন সুদূর ভবিষ্যতে বোঝা যাবে। আরোহী আর এই বিয়ের কথা না টেনে আয়নাকে পড়তে বলে, নিজেও পড়তে থাকে। আরোহী ভুলে যাবে না শুভ্রকে ভালোবেসে যাবে নিজের মতো করে, তবে সবটা লুকিয়ে। ভবিষ্যতে এক সুপ্ত আশা সে মনে রাখার জন্য নিজের বোনের অনুভূতি জানার ছিল।